কৈলেশ্বরের এরকম ব্যবহার দেখে ও তার কথা শুনে বাবুটি খুব রেগে যায়। রেগে গিয়ে বলে, পয়সা দিয়ে যদিও তাড়ি না দেয় তাহলে ওকে মারো। আমি যেটা বলেছি না, তোমরা ভুল ভাবছো। এই কথা বলতে বলতেই তিনি দ্রুত বেগে কৈলেশ্বরের দিকে ছুটে আসলেন। সেই জায়গায় একটা অস্ত্র ধার দেওয়ার কাঠ রাখা ছিল, বোধহয় কৈলেশ্বরই রেখেছিল। ওই বাবুটা সেই কাঠখানা নিজের হাতে তুলে নিয়ে কৈলেশ্বরের মাথায় সজোরে এক আঘাত করলেন। ওই আঘাতের সঙ্গে সঙ্গে কৈলেশ্বর সেইখানেই পড়ে গেল। তারপর আর তাকে নড়তে চড়তে দেখলাম না। নমস্কার, গল্প.in 2.2 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের গল্প দারোগা প্রিয়নাথের লাশের অন্তর্ধান। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের লালবাজার থানার গোয়েন্দা বিভাগের দারোগা। তিনি 33 বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন কলকাতা পুলিশের বিখ্যাত গোয়েন্দা। তিনি কলকাতার অনেক রহস্যময় মামলা সমাধান করেছেন। পরবর্তীকালে তিনি তার সমাধান করা ঘটনাগুলি গল্পের আকারে লিপিবদ্ধ করে রাখে দারোগার দপ্তরে। আমাদের আজকের গল্প পাঠে সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে নেওয়া লাশের অন্তর্ধান। 1879 সালের একদিন সকালে একখানা প্রসিদ্ধ দৈনিক পত্রে একটা প্রবন্ধ বেরোল। ওই সংবাদপত্রে যা লেখা হয়েছিল তার সারমর্ম এরকম: এই ঊনবিংশ শতাব্দীতে কতই যে নতুন নতুন ধরনের কাণ্ড কারখানা আমাদের প্রচার করতে হচ্ছে তার ইয়ত্তা নেই। দিন দিন বিজ্ঞানের যেমন উন্নতি হয়েছে, পাশ্চাত্য শিক্ষায় যেমন দেশ ছেয়ে পড়েছে, ও সেই সঙ্গে সঙ্গে যেমন সকলের হৃদয়ে সভ্যতার অভিমান প্রবেশ করেছে, সেরকম নানা প্রকার নতুন নতুন দুষ্ক্রিয়া সব আবির্ভূত হয়ে দুষ্ক্রিয়াকারীগণের মনে তা প্রবেশ করে নানা জায়গায় নানারূপ ভাব ধারণ করছে। এইভাবে কত দুষ্কর্ম কত রূপে আবির্ভূত হয়ে কত লোকের সর্বনাশ সাধন করছে তা বর্ণনা করাও আজকাল খুব কঠিন হয়ে পড়েছে। আগে দেখতে পেতাম কোনো ব্যক্তি কোনো অপরাধ করে ধৃত হলে আর তা গোপন করতে চেষ্টা করত না। একজন অপরাধ করলে অপর 5 জন একত্র হয়ে যাতে সেই অপরাধী ধৃত এবং রাজদ্বারে দণ্ডিত হয় তার জন্য সকলেই প্রাণপণে চেষ্টা করত। এমনকি পুত্র কোনরূপ অপরাধ করলে পিতা তা গোপন করবার জন্য কোনো রকম মিথ্যে কথা বলতেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই সকল দিন চলে গিয়েছে। পাশ্চাত্য শিক্ষার সঙ্গে সঙ্গে অধিকাংশ লোকই প্রায় দুষ্ক্রিয়াকারী হয়ে উঠেছে। চুরি ডাকাতি প্রভৃতির সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। খুনের কথা তো আজকাল প্রায়ই শুনতে পাওয়া যায়, কিন্তু ওই সকল মোকদ্দমার অধিকাংশরই কিনারা হয় না। প্রায়ই দেখতে পাওয়া যায় যে সকল ব্যক্তি আজকাল কোনরূপ অপরাধ করবার জন্য অগ্রগামী হয় তারা প্রায় পুলিশ ও বিচারকের চোখে যাতে ধুলো দিতে পারে এরকম কোনো না কোনো উপায় আগের থেকেই বার করে রাখে এবং অবশেষে তাদের অভিহিত কার্য হস্তক্ষেপ করে। সুতরাং আজকাল কোনো ব্যক্তি প্রায় কাউকেই আগের মতো সাহায্য করতে প্রবৃত্ত হয় না। এই সকল কারণেই আজকাল মোকদ্দমার প্রায় কিনারা হয় না। যদি কোনো মোকদ্দমার কিনারা হয় বা অপরাধী ব্যক্তিগণ ধৃতও হয়, তাহলেও অধিকাংশ মোকদ্দমার বিচার ফল প্রায় শোচনীয় অবস্থায় পরিণত হয়ে থাকে। যেরূপ প্রকৃতির বিচারগণের হাতে আজকাল বিচারগণ অর্পিত রয়েছে, পূর্বে সেরকম ছিল না। পূর্বে উচ্চ বংশসম্ভূত ও সম্ভ্রান্ত ব্যক্তিগণের মধ্য থেকে বিচারক নির্বাচিত হতেন। আজকাল বংশমর্যাদার দিকে কেউই প্রায় দৃষ্টি করেন না, দৃষ্টি পরীক্ষা ফলের দিকে। সুতরাং তিনি যে কোনো বংশভূত হোক বা না হোক, পরীক্ষার উচ্চস্থান অধিকার করতে পারলেই তিনি বিচার আসনে উপবেশন করতে সমর্থ হবেন। এই সকল বিচারক দিগের মধ্যেও একটা অতিশয় প্রবল দোষ দেখতে পাওয়া যায়। এই দোষের জন্যই বিচার ফল অতিশয় শোচনীয় হয়ে পড়ে।
কোনো বিচারক বিচারাসনে উপবেশন করা মাত্রই তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, প্রবল ক্রোধ এসে তার হৃদয় অধিকার করে বসে। তিনি নিজের হিতাহিত জ্ঞান বিস্তৃত হয়ে উকিল, মুক্তার, আসামি, সাক্ষী, পুলিশ প্রভৃতির সঙ্গে এমন অবমাননাসূচক কথাবার্তা বলতে থাকেন যে কেউই অপমানের ভয়ে তার সামনে যেতে চায় না। যদি কেউ তার সামনে যান, তিনিও সহজে কোনো কথা বলতে চান না, কারণ কোনো কথা বললেই হাকিম প্রবরের বিকৃত মুখের ভাব দেখে তিনি নিজের মান নিয়ে সেখানে স্থিরভাবে বসে পড়েন। তিনি হাকিম, সুতরাং তার বিশ্বাস যে কারোর কথা তার শোনবার প্রয়োজন নেই। তিনি নিজেই সমস্ত অবস্থা উত্তমভাবে বুঝতে পারেন। এই বিশ্বাসের ওপর নির্ভর করে তিনি বিচার কার্য সম্পন্ন করে থাকেন। সুতরাং বিচারে যেরকম সুফল ফলে থাকে তা সকলেই বিবেচনা করে দেখুন। আর এক শ্রেণীর বিচারক আজকাল কার্যক্ষেত্রে বিচরণ করেছেন। তারা বিচারক কি পুলিশ কর্মচারী তা স্থির করে নেওয়া অসম্ভব, কারণ দেখতে পাওয়া যায় পুলিশ কর্মচারীগণ তাকে যা বলে থাকেন তিনি তাই বেদবাক্য বলে বিশ্বাস করেন ও সেরকম কথার উপর নির্ভর করে কাজ করে থাকেন। আর এক শ্রেণীর হাকিম ঠিক এর বিপরীত। ভালো হোক মন্দ হোক, ন্যায় হোক অন্যায় হোক, তিনি কোনো কথাই শুনবেন না, সব কাজেই পুলিশের দোষ ধরবেন। পুলিশের প্রেরিত মোকদ্দমা মাত্রেই তিনি পুলিশের ওপর কঠোর মন্তব্য প্রকাশ করবেন। সুতরাং পুলিশও সেই সকল বিচারকের কাছে কোনো মোকদ্দমা প্রেরণ করতে চান না। কোনো মোকদ্দমার কিনারা হলে পাছে ওই সকল বিচারকের সামনে যেতে হয়, এই ভেবে তারা প্রায় কোনো মোকদ্দমার কিনারা করতে চেষ্টাও করেন না। সমস্ত বিচারকই যে এই 3 শ্রেণীতে বিভক্ত তা নয়। এরা ছাড়াও অপর আর এক শ্রেণীর বিচারক আছেন। তারা ফরিয়াদি, আসামি, সাক্ষী, উকিল, মুক্তার, পুলিশ প্রভৃতি সকলের নিকট সমস্ত অবস্থা ভালোভাবে শুনে বিচার করে থাকেন। বিচারও প্রকৃত রূপী হয়ে থাকে। অবিচার প্রায়ই শুনতে পাওয়া যায় না। এই শ্রেণীর বিচারকগণের জন্যই সুবিচার এই কথাটি এখনো শুনতে পাওয়া যায়। তাদের জন্যই ইংরেজ আইনের মাহাত্ম্য এখনো বর্তমান আছে। সুবিচার হবে বলে পুলিশ কর্মচারীগণ এখনো তাদের জন্যই বিশেষ পরিশ্রম করে মোকদ্দমার কিনারা করতে বিশেষ রূপে চেষ্টা করে থাকেন। যে মোকদ্দমার কথা আজ এই স্থানে বিবৃত হতে চলল, ওই মোকদ্দমার কিনারা হলে ওটা কোন শ্রেণীর বিচারকের হাতে বিচারার্থ অর্পিত হবে তা আমরা জানি না বলেই পুলিশ কতদূর পরিশ্রম স্বীকার করে এই মোকদ্দমার কিনারা করতে প্রবৃত্ত হবেন তা আমরা বলতে পারছি না। আপাতত যা আমরা জানতে পেরেছি তাই এখানে বর্ণনা করা হলো। শহরতলির কোনো এক প্রশস্ত রাজবর্গের ওপর গতকাল সন্ধ্যার পর একটা মৃতদেহ পড়ে রয়েছে, এটা দেখতে পাওয়া যায়। এই সংবাদ ক্রমে থানায় গিয়ে উপস্থিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মচারী এই সংবাদ জানতে পেরে যে স্থানে মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছিল সেখানে এসে উপস্থিত হন। দেখতে পান একখানা নতুন খাটিয়ার ওপর ওই মৃতদেহটি স্থাপিত রয়েছে এবং খাট সমেত ওটা রাজবর্গের ওপর রক্ষিত আছে। একখানা নতুন কাপড় দিয়ে ওই মৃতদেহর আপাতমস্তক ভালোভাবে ঢাকা রয়েছে। এই অবস্থা দেখে তিনি প্রথমেই মনে করেন কোনো ব্যক্তি স্বাভাবিক রোগে মরে গিয়েছেন। তার আত্মীয় স্বজন তার সৎকার কার্য সমাধা করবার জন্যই ওই খাটে করে নিয়ে যাচ্ছিল। কোনো কারণে এখানে রেখে দিয়ে কোনো কাজের জন্য হয়তো তারা কোথাও গিয়েছে, এখনই এসে তারা আবার এটা নিয়ে যাবে। মনে মনে এরকম ভেবে সেই কর্মচারী সেই স্থানে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন, কিন্তু যখন দেখলেন যে কোনো ব্যক্তি ওই মৃতদেহ নেওয়ার জন্য সেখানে আর আসেননি, তখন অন্য উপায় না হয়ে তিনি একজন লোককে ডাকলেন এবং তার দ্বারা ওই মৃতদেহ যে বস্ত্রের দ্বারা আচ্ছাদিত ছিল তা স্থানান্তরিত করলেন। ওই কাপড়টা সরানো হলেই তিনি যা দেখলেন তাতে তার মাথা ঘুরে গেল। মনে মনে যা ভেবেছিলেন মন থেকে তখন তা মুছে গেল। দেখলেন এর মাথা একখানা কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। ওই কাপড়খানি এমন রক্তাক্ত হয়ে গিয়েছে যে
ওটা যে সাদা রঙের কাপড় ছিল তা সহজে কারোর অনুমান করবার উপায় নেই। কর্মচারী এই বস্ত্রখানি আস্তে আস্তে তার মাথা থেকে তুললেন। দেখলেন মাথায় এমন আঘাত লেগেছে যে সেটা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মাথার মধ্যেকার ঘিলু সমস্ত বেরিয়ে পড়েছে। এই মৃত ব্যক্তিকে দেখলে অনুমান করা যায় এই ব্যক্তি পশ্চিম দেশবাসী, নিচ বংশ সম্ভূত জনৈক হিন্দু। বয়স আন্দাজ 40-45 বছর হবে। মৃতদেহের এই অবস্থা দেখে কর্মচারী ব্যস্ত হয়ে পড়লেন। এটা স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা, তা তিনি বেশ বুঝতে পারলেন। তখন তার যা কিছু কর্তব্য তা তিনি করতে প্রবৃত্ত হলেন। ওই মৃতদেহের ওপর জনৈক প্রহরীকে পাহারায় রেখে দিয়ে সর্বপ্রথমে তার ঊর্ধ্বতন কর্মচারীগণকে সংবাদ দিলেন এবং অবশেষে যেখানে ওই মৃতদেহ পাওয়া গিয়েছিল তার নিকটবর্তী পাড়ার ভেতর গিয়ে সময়োচিত অনুসন্ধান করতে আরম্ভ করলেন। পাড়ার লোকজনকে সংগ্রহ করে তাদেরকে তিনি জিজ্ঞাসাবাদ করছেন, এমন সময় এক ব্যক্তি দৌড়তে দৌড়তে তার কাছে এসে বলল, মহাশয় সর্বনাশ হয়ে গিয়েছে। যে মৃতদেহ আপনি রেখে এসেছিলেন সেই মৃতদেহ পাওয়া যাচ্ছে না। 4 পায়া সমেত সেই মৃতদেহ কোথাও যেন উধাও হয়ে গিয়েছে। এই সংবাদ শোনা মাত্র কর্মচারী দ্রুত পদে সেখানে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন সত্যি সেই মৃতদেহ 4 পায়া সমেত সেখান থেকে উধাও। যে প্রহরীকে সেই স্থানে পাহারায় রেখে এসেছিলেন তাকেও তিনি দেখতে পেলেন না। এই অবস্থা দেখে কর্মচারী কিছুই বুঝতে পারলেন না কিভাবে এই ঘটনা ঘটল। তিনি যে মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত হয়েছিলেন, এখন সেই মোকদ্দমার অনুসন্ধান বন্ধ করে উধাও হয়ে যাওয়া লাশের অনুসন্ধানের জন্য তাকে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে হলো। এই সংবাদ তখনই তিনি তার ঊর্ধ্বতন কর্মচারীগণকে পাঠালেন। প্রধান প্রধান পুলিশ কর্মচারীগণ এখন একত্র মিলিত হয়ে এই মোকদ্দমার অনুসন্ধান করতে শুরু করলেন। ডিটেকটিভ কর্মচারীগণও স্থিরভাবে বসে নেই, সকলেই এখন একত্রে মিলিত হয়ে এই মৃতদেহ যে কোথায় গেল বা কার দ্বারাই বা স্থানান্তরিত হলো এখন তারই অনুসন্ধানে নিযুক্ত আছেন। অনুসন্ধান ফল ক্রমে জানতে পারা যাবে। যেদিন সকালে এই সংবাদটি সংবাদপত্রে বার হয় তার আগের দিন, অর্থাৎ যে রাত্রিতে মৃতদেহ পাওয়া গিয়েছিল বা রাজবর্গ থেকে যে রাত্রিতে ওই মৃতদেহ অপহৃত হয়, সেই রাত থেকে আমি ওই অনুসন্ধানে নিযুক্ত ছিলাম। এই ঘটনার সংবাদ পেতে অত্যন্ত দেরি হয়ে গিয়েছিল বলেই আমরা প্রথম অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হতে পারিনি। আজকাল প্রায় সমস্ত থানাতেই যেরকম টেলিফোনের তার সংযোজিত হয়েছে, সেই সময় সেরকম ছিল না। সেই সময় শহরের মধ্যে টেলিফোনের বহুল প্রচার হয়নি বা থানায় থানায় তা বসানোও ছিল না। তখন কাজেই লোক মারফত সংবাদ ইত্যাদি পাঠানো হতো। সুতরাং সুদূরবর্তী কর্মচারীগণকে ঘটনাস্থলে উপস্থিত হতে প্রায় বিশেষ দেরি হয়ে পড়ত। শহরতলির অন্তর্গত একটি প্রশস্ত রাজবর্তের ওপর বিশেষরূপ আঘাতচিহ্ন সমন্বিত একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। এই সংবাদ আমরা পাওয়া মাত্রই আমাদের থানা থেকে বেরিয়ে ঘটনাস্থলে যেতে হলো। যে সময় আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই সেই সময় আমরা মৃতদেহ দেখতে পাইনি। শুনতে পাই সেই মৃতদেহ একখানা 4 পায়ার ওপর স্থাপিত ছিল। ওই 4 পায়ার সঙ্গেই সেই স্থান থেকে সেটা অপহৃত হয়েছে। কিভাবে যে এই মৃতদেহ সেইখানে পাওয়া গিয়েছিল তা স্থানীয় পুলিশের সেই কর্মচারীর কাছে জানতে পারলাম, কিন্তু কিভাবে যে সেটা উধাও হয়ে গেল তা বিশেষভাবে কিছুই জানতে পারলাম না। যে প্রহরী জিম্মায় ও মৃতদেহ রক্ষিত ছিল সেই প্রহরীকেও পাওয়া গেল না। সেই প্রহরী কি ওই মৃতদেহের সঙ্গে গিয়েছিল, কি মৃতদেহ উধাও হয়ে গিয়েছে জানতে পেরে কাউকে কিছু না বলে তার অনুসন্ধান করবার জন্য তিনি গিয়েছেন, তার কিছুই বুঝে উঠতে পারলাম না। তথাপি আমরা সকলে সেই মৃতদেহের অনুসন্ধানে নিযুক্ত হলাম। কিভাবে যে ওটা অপহৃত হয়েছে তা ভালোভাবে বুঝতে না পারলে যেরকমভাবে অনুসন্ধান হয়ে থাকে এই অনুসন্ধানও প্রথমে সেরমভাবেই চলতে লাগলো। লোকজন যতদূর সংগ্রহ হতে পারে তাদেরকে সঙ্গে নিয়ে নিকটবর্তী জঙ্গলের নানা স্থানে
তার অনুসন্ধান করতে লাগলাম, কিন্তু কোনো জায়গাতেই ওই মৃতদেহ দেখতে পেলাম না, আর না কেউ কোনো রকম সংবাদ দিতে পারল। এইভাবে ক্রমাগত 2-3 ঘন্টা অনুসন্ধান করার পর যে পুলিশ প্রহরীর পাহারা থেকে ওই মৃতদেহ অপহৃত বা স্থানান্তরিত হয়েছিল সেই প্রহরীকে দেখতে পেলাম। তাকে দেখে অনুমান হলো তার যেন বুদ্ধিলোভ হয়ে গিয়েছে। তাকে যা জিজ্ঞাসা করা হলো সে তার যথাযথ উত্তর প্রদান করতে পারল না। কখনো বা সে আমাদের কথায় উত্তর না দিয়ে দূরে গিয়ে বসে পড়তে লাগলো, কখনো বা বিস্তর প্রশ্ন জিজ্ঞাসা করবার পর অসংলগ্নভাবে তার 2-1টা উত্তর প্রদান করতে লাগলো। তার কাছ থেকে অনেক কষ্টে যা জানতে পারলাম তার সারমর্ম এরকম। প্রহরী বলল, আমি যে সময় মৃতদেহের পাহারায় নিযুক্ত থেকে রাস্তার ওপর চারিপায়ার কাছে বসেছিলাম, সেই সময় কে যেন বলে উঠল, তুই ভালো চাস তো এখান থেকে চলে যা। আমি মৃতদেহ নিয়ে সেই সময় যে স্থানে বসেছিলাম সেই সময় সেই স্থানে অপর কোনো ব্যক্তি ছিল না। সুতরাং ওইরূপ কথা শুনে হঠাৎ আমার মনে কেমন এক প্রকার ভয় হলো। কে আমাকে সেই স্থান থেকে চলে যেতে বলছে তা কিছুই বুঝে উঠতে পারলাম না। চারিদিকে অনুসন্ধান করলাম, কোনো লোকজন দেখতে পেলাম না। মানুষের শব্দ আমার কানে প্রবেশ করলো, অথচ কোনো মানুষ দেখতে পেলাম না। এবার আমার ভয়টা আরো বাড়লো। মনে করলাম সেই স্থান ছেড়ে দিয়ে লোকালয়ে গমন করি, কিন্তু কর্তব্য কর্মে ত্রুটি হবার ভয়ে তাও করতে পারলাম না। সেই সময় মনুষ্য কণ্ঠধ্বনি আমার কানে আবার প্রবেশ করলো। প্রথমত ওই কণ্ঠধ্বনি দূর থেকে আসছে, কিন্তু পরক্ষণে বুঝলাম কেউ যেন আমার পাশেই দাঁড়িয়ে আমাকে বলছে, তুই ব্রাহ্মণ, তাই তোকে পুনরায় বলছি, নয়তো তোকে এক্ষুনি উপযুক্ত শাস্তি দিতাম। আমার কথা শোন, এক্ষুনি তুই এখান থেকে চলে যা। এইরকম শুনে আমি আবার পিছনের দিকে তাকালাম। কাউকেও দেখতে পেলাম না, অথচ কিছুই বুঝে উঠতে পারলাম না। মনে কেমন এক প্রকার আতঙ্ক এসে উপস্থিত হলো। সেই সময় আমার ডান দিকের জঙ্গলের দিকে থেকে কেমন এক প্রকার হাসির শব্দ এলো। মনে হলো প্রথমে একজন সেই হাসির আওয়াজ করলো এবং আরও কয়েকজন বিকট শব্দে সেই হাসিতে যোগ দিল। আমি সেই দিকে দৃষ্টিক্ষেপণ করলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কাউকে দেখতে পেলাম না। সেই ভয়ানক বিকট হাস্যরব বন্ধ হলে সেই স্থান যেন নির্জন বোধ হতে লাগলো। এবার আর আমি সেই স্থানে বসে থাকিতে পারলাম না, উঠে দাঁড়ালাম। সেই সময় আমার যে কিরকম অবস্থা হয়েছিল তা আমি বুঝিয়ে ঠিক বলতে পারবো না। আমার নিজের হৃৎপিণ্ডের শব্দ আমি নিজেই শুনতে পারছিলাম। আমি যেমন দণ্ডায়মান হলাম, অমনি হো হো হাস্যধ্বনি চারদিকে বিকৃত হয়ে পড়ল। সেই সঙ্গে আমারও অন্তরাত্মা শুকিয়ে গেল। আমি অজ্ঞানের ন্যায় সেই স্থানে পুনরায় বসে পড়লাম। আমি আগে ভেবেছিলাম কোনো দুষ্টু লোক আমাকে ভয় দেখানোর জন্যই এইরকম করছে, কিন্তু আমার সেই বিশ্বাস তখনই অন্তর্হিত হলো। ভাবলাম আমি এবার মানুষের হাতে পতিত হয়নি। মনে হলো এবার মানুষ নয়, কোনো পিশাচ বোধহয় আমার যে ব্যক্তি হতে হয়েছে সেই ব্যক্তি ভূত হয়ে হয়তো আমাকে এরকম ভয় দেখাচ্ছে। যে স্থানে একটি মাত্র জনমানব দেখতে পাওয়া যাচ্ছিল না, সেই স্থানে মানুষের এরকম বিকট হাস্য এবং ভয়ব্যঞ্জক বাক্যসমূহ কোথা থেকে আসবে? আমি মনে মনে এরকম ভেবে পুনরায় সেই স্থানে বসে পড়লাম সত্যি, কিন্তু স্থির থাকতে পারলাম না স্যার। পুনরায় উঠলাম। এবার ভাবলাম আমার কর্তব্য কর্মের ত্রুটি হোক, মৃতদেহ এখানেই পরিত্যাগ করে চলে গেলে আমি দণ্ডিত হই বা আমার কাজ চলেই যাক না কেন, আমি কিন্তু এখানে আর বিন্দু মাত্র অপেক্ষা করব না। এক্ষুনি আমি এই স্থান পরিত্যাগ করে ঠিক লোকালয়ে চলে যাব। মনে মনে এরকম ভেবে আমি সেই স্থান থেকে প্রস্থান করবার জন্য সেই স্থান পরিত্যাগ করতে চাইলাম, কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে কেউ আটকে দিয়েছিল। কিছুতেই আমি সেখান থেকে সরতে পারলাম না।
তখন অন্য উপায় না হয়ে আমি পুনরায় সেখানেই বসলাম সত্য, কিন্তু বসবার পরেই যে দৃশ্য আমার নয়ন পথে পতিত হলো, যতদিন বাঁচব স্যার তার আমি বলবো না। দেখলাম মৃতদেহ সঙ্গে সেই 4 পায়া, আর নিজেই ক্রমে মাটি থেকে উপরে উঠতে লাগলো। কিছু দূর উঠিয়েই ওটা ঘুরতে আরম্ভ করলো। ওই বিঘূর্ণিত অবস্থায় ক্রমে সেই 4 পায়া ঊর্ধ্বদেশে উঠে আমার দৃষ্টিপথের বহির্ভূত হয়ে পড়লো। এরপর যে কি হলো তা আমি বলতে পারি না সাহেব। এই অবস্থা দেখা মাত্র আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমি কোথায় ছিলাম বা কী করছিলাম তা কিছুই বলতে পারি না সাহেব। আমার কিছুই মনে নেই সাহেব। যখন আমার পুনরায় সংজ্ঞা হলো, তখন দেখলাম আপনারা সকলে মিলে ওই মৃতদেহের অনুসন্ধান করছেন। প্রহরী পশ্চিম দেশবাসী ব্রাহ্মণ, পাড়ে আখ্যায়ে অভিহিত হয়ে থাকে, বহুদিনের পুরনো চাকর। এই পুলিশে 20 থেকে 25 বছর কাজকর্ম করে পেনশন নেওয়ার সময় প্রায় হয়েই এসেছে। নিতান্ত নির্বোধ বা অকর্মণ্য লোক বলে তার প্রধান কর্মচারীর কাছে সে পরিচিত নয়। অধিকন্ত বুদ্ধিমান কনস্টেবল বলেই সকলে তাকে জানত, এবং তার একটি স্টারও ছিল। পাড়ের কথা শুনে প্রকৃত কথা যে কি তার কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা যেসব কর্মচারী এই অনুসন্ধানে নিযুক্ত হয়েছিলাম, তার মধ্যে অনেক দেশীয় লোক ছিলেন, সাহেব ছিলেন, বাঙালি ছিলেন, হিন্দুস্তানিও ছিলেন এবং মুসলমানও ছিলেন। পাড়ের কথা শুনে কেউ বা বলল, পাড়ে যা বলল তা যে একেবারে হতে পারে না তা বলি কি করে? ওই মৃত ব্যক্তি নিশ্চয়ই ভূতজনিতে পেয়েছে। ও পরিশেষে 4 পায়া সমেত নিজ দেহে উঠে চলে গেল। নয়তো মৃতদেহ যাবে কোথায়? কেই বা নিয়ে গেল? আর এই মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়ার কারোর প্রয়োজনও তো দেখতে পাচ্ছি না। যদি কার প্রয়োজন থাকতো তাহলে এখানে পুলিশ আসার আগেই সে অনায়াসে মৃতদেহটা নিয়ে যেতে পারত। এটা কোনো মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই কোনো পৈশাচিক কাণ্ড। এই কর্মচারীর কথা শুনে অন্যান্য কর্মচারীগণ বিস্মিত হলেন। ইংরেজ কর্মচারীগণের মধ্যেও একজন বললেন, এই দেশে পূর্বে অনেক ভূত প্রেত ছিল শুনিয়াছি, কিন্তু এই প্রদেশে ইংরেজ রাজত্ব বিস্তীর্ণ হইবার সঙ্গে সঙ্গে সেই সকল ভূত প্রেত এই দেশ পরিত্যাগ করিয়া অন্য দেশে পলায়ন করিয়াছে। ও এখন অপঘাতে বা অন্য কোন রূপে মৃত্যু হইলে তা ভূত হয় না। কনস্টেবল যা বলিতেছে তার এক বর্ণ সত্য নয়। হয়তো পাড়ার সময় সে ঘুমিয়া পড়িয়াছিল। তাকে জব্দ করিবার অভিপ্রায়ে বা তাকে কষ্ট দেবার জন্য তার কোনো শত্রুপক্ষীয় লোক এই মৃতদেহ স্থানান্তরিত করিয়া রাখিয়াছে। কনস্টেবল নিজের দোষ স্বীকার করিতে সাহসী না হয়ে এক অদ্ভুত মিথ্যে কথা বলিয়া তাহার নির্দোষিতা প্রমাণ করিতে বসিয়াছে। তার বিশ্বাস, যদি আমরা তার কথায় বিশ্বাস করি, তা হইলে আর তাকে কোনরূপ দণ্ড গ্রহণ করিতে হইবে না। বিনা দণ্ডে সেই অনায়াসেই নিষ্কৃতি লাভ করিতে সমর্থ হইবে। সাহেব কর্মচারীর কথা শুনে অপর একজন দেশীয় কর্মচারী বললেন, আমারও বিশ্বাস পাড়ে যা বলল তা একদমই সত্যি না, সবই মিথ্যা। কারো দ্বারা বিশেষভাবে আঘাত পেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর এই অবস্থায় ওই মৃতদেহ 4 পায়ের উপর থাকার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এর মৃত্যু হবার পর ওই মৃতদেহ 4 পায়ের উপর উঠিয়ে আর নতুন বস্ত্রে ওকে জড়িয়ে কারা কিসের জন্য কোথায় নিয়ে যাচ্ছিল? এর কারণ এটা হতে পারে যে যাদের জন্য এই ব্যক্তি নিহত হয়েছে তারা ওই মৃতদেহ মনে হয় অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। কারণ তারা জানে যে যদি পুলিশ ওই মৃতদেহ না পায় তাহলে তাদের বিপদের সম্ভাবনা নেই। এই বিশ্বাসের উপর নির্ভর করে ওরা ওই মৃতদেহ 4 পায়ের উপর রেখে নতুন বস্ত্রে ওটাকে জড়িয়ে তার জ্বালিয়ে দেওয়ার জন্য অথবা কোনো স্থানে লুকিয়ে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। এই স্থানে এসে পড়লে তারা হয়তো কোনো সমস্যার সম্মুখীন হয়, তাই এই স্থানে 4 পায়া সমেত
মৃতদেহটা রেখে আপন প্রাণ বাঁচবার আশায় অন্য কোথাও চলে যায়, বা হয়তো এর কাছাকাছি কোনো জায়গায় লুকিয়ে থাকে। পরে পুলিশ এসে উপস্থিত হয়, সুতরাং তারা ওই মৃতদেহ আর অন্য কোথাও নিয়ে যেতে পারেনি। পরে যখন দেখতে পায় যে ওই মৃতদেহ কেবলমাত্র একজন পুলিশ প্রহরীর পাহারায় আছে, তখন হয় তাকে অন্যমনস্ক করে, না হয় তার অসাবধানতার সুযোগ নিয়ে ওই চারিপায়া সমেত মৃতদেহটা নিয়ে অন্য কোথাও চলে যায়। কনস্টেবল যা বলছে তা সমস্তটাই মিথ্যা, ওটা একেবারেই অসম্ভব। এর কথা শুনে আর একজন বললেন, আচ্ছা, এটা কি হতে পারে না? আপনি যেমন বললেন সেভাবে ওই মৃতদেহ ওই স্থানে আনা হয় ও কোনো রকম বাধা পেয়ে তারা নিকটবর্তী জঙ্গলের ভেতর লুকিয়ে থাকে। অবশেষে যখন কেবলমাত্র প্রহরীকে সেই স্থানে একাকী দেখতে পায়, সেই সময় তারা ওই প্রহরীকে ভয় দেখানোর জন্য জঙ্গলের ভেতর থেকে কথা বলে বা হেসে ওই প্রহরীকে ভয় দেখানোর চেষ্টা করে। রাত্রিবেলা ওই মূর্খ কনস্টেবল মৃতদেহ নিয়ে সেই স্থানে একা ছিল, সুতরাং সে অনায়াসেই অত্যাধিক ভয় পেয়ে যায় ও নিজের জীবন রক্ষা করার জন্য মৃতদেহ সেই স্থানে রেখে সে পালিয়ে যায়। এই সুযোগে সেই লুকিয়ে থাকা ব্যক্তিগণ লুকিয়ে থাকা স্থান থেকে বের হয়ে ওই মৃতদেহ সহ সেই স্থান থেকে প্রস্থান করে, নতুবা সেই মৃতদেহ ওই স্থান থেকে অপহৃত হওয়ার পর যখন অনুসন্ধানকারী কর্মচারীগণ সেই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন, তখন সেই কনস্টেবলকে দেখতে পাওয়া যায় না। এমনকি 2-3 ঘন্টা কালে সেই কনস্টেবল সেই স্থানে পুনরায় আগমন করে না। ওই মৃতদেহ চারপায়ার সাথে ঘুরতে ঘুরতে কোথায় চলে গেল প্রভৃতি যে সকল কথা কনস্টেবল বলছে তার এক বর্ণও প্রকৃত না, সমস্তই মিথ্যা। কিন্তু মনুষ্যের কথা ও হাস্যকর এইভাবে কর্মচারীগণের মধ্যে যার মনে যা এসে উঠল তিনি সেরকমই বলতে লাগলেন, কিন্তু প্রকৃতপক্ষে যে কি ঘটেছিল তা সেই সময় কেউই কিছু অনুমান করে উঠতে পারলেন না। যাই হোক, সকলেই এখন ওই মৃতদেহের অনুসন্ধানের জন্য মন দিলেন। নানা স্থানে সমস্ত সংবাদ পাঠানো হতে লাগলো। কর্মচারী মাত্রেই মৃতদেহের অনুসন্ধানে নিযুক্ত হলেন সত্যি, কিন্তু সমস্ত রাতের মধ্যে কেউ কোনো রকম সন্ধান করে উঠতে পারলেন না। এইভাবেই সমস্ত রাত কেটে গেল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আরও কয়েকজন কর্মচারী ওই মৃতদেহের অনুসন্ধান করবার জন্য এসে উপস্থিত হলেন। যেখানে ওই মৃতদেহ সর্বপ্রথম দেখা গিয়েছিল তার সন্নিকটে একটা পুরনো বাগানের মধ্যে কতগুলো লোকের বাসস্থান। স্থানীয় পুলিশ কর্মচারী সেখানে অনুসন্ধান করবার সময় মৃতদেহ অন্তর্হিত হয়েছিল। যে রাস্তার ওপর ওই মৃতদেহ পাওয়া যায় তার পূর্ব দিকেই ওই বাগান। ওই বাগানের পূর্বে একাধিক ক্রমে আরও কতগুলো বাগান আছে, তার কতগুলির অবস্থা ভালো, ওতে বাসোপযোগী বাড়ি আছে এবং ওই সকল বাগানের মধ্যে মালিকগণ বাস করে থাকে। অপর কয়েকটি বাগানের অবস্থা খুব ভালো না হলেও একেবারে হীন নয়। বাগানের মধ্যে বাড়ি আছে এবং সেগুলো পুরাতন। কোনো বাগান খালি থাকে, কোনো বাগানে বা কেউ বাস করে। এই সকল বাগান ছাড়া আরো 2-3টি বাগান আছে, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। ভালো ভালো ফুলের গাছ সেখান থেকে লোপ পেয়েছে, তার পরিবর্তে জায়গাটা জঙ্গলে পরিণত হয়েছে। পুকুরে এরমভাবে শৈবাল গজিয়ে উঠেছে। পুকুরে এমনভাবে শৈবাল গজিয়ে উঠেছে যে ওর জল কারোর চোখেও পড়ে না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা ওই সকল বাগানের ভেতর প্রবেশ করলাম। ওইখানে যতগুলি বাগান ছিল তার প্রত্যেকটির ভেতর প্রবেশ করে ভালোভাবে দেখতে লাগলাম। এইভাবে এক বাগান দেখে অপর বাগানে, সেই বাগান দেখে পুনরায় আর এক বাগানে আমরা সার্চ করতে লাগলাম। এরকমভাবেই প্রায় 1 মাইল যাওয়ার পর অবশেষে একটা জঙ্গলময় বহু পুরাতন বাগানের মধ্যে প্রবেশ করলাম। ওই বাগানের অবস্থা দেখে অনুমান হলো দিনের বেলাতেও এখানে কেউ হত্যা বা অপর কোনো অপরাধ করে থাকে, তাহলেও অন্য লোকের পক্ষে তা জানা সম্ভব নয়।
এই জায়গা একেই জনশূন্য, তাতে এমন জঙ্গলে ভর্তি যে তার মধ্যে দিনের বেলাতেও দু একজন প্রবেশ করলে মনে মনে ভয়ের সঞ্চার হয়। এই বাগানের ভেতর আমরা একেবারে 8-10 জন লোক প্রবেশ করলাম, সুতরাং ভীত হওয়ার মতো আমাদের কোনো কারণ ছিল না। সেই বাগানের ভেতর ভালোভাবে অনুসন্ধান করতে করতে দেখতে পেলাম একটা নিবিড় জঙ্গলের মধ্যে একখানা নতুন চারপায়া পড়ে রয়েছে এবং তার কাছে একটা কবর কতগুলো লতা পাতা দিয়ে ঢাকা রয়েছে। এই অবস্থা দেখে আমাদের মনে বিশেষ সন্দেহ হল। মনে করলাম আমরা যে মৃতদেহের অনুসন্ধান করে বেড়াচ্ছি সেই মৃতদেহ এখানেই পোঁতা আছে। মনে মনে এরকম ভেবে আমরা তখনই সেখানে খুঁড়তে আরম্ভ করলাম। প্রায় 2 হাত পরিমাণ মাটি খোঁড়ার পর দেখতে পাওয়া গেল যে এর মধ্যে একটা মৃতদেহ রয়েছে। ওই জায়গাটা কবরের জায়গা নয়, অপর কোনো মৃতদেহ সেখানে পোতা হয় না, সুতরাং কবরের মধ্যে যে মৃতদেহ দেখতে পাওয়া গেল তা আমরা সেখান থেকে তুলে নিলাম। দেখলাম ওটা পশ্চিম দেশীয় নিজ বংশসম্ভূত কোনো এক হিন্দুর মৃতদেহ। তার মাথায় অতিশয় জখমেরও দাগ রয়েছে। স্থানীয় পুলিশ কর্মচারী যিনি অন্তর্হিত মৃতদেহ আগে দেখেছিলেন, তিনি এই মৃতদেহ দেখা মাত্রই বললেন, যে মৃতদেহ অপহৃত হয়েছে এটা সেই মৃতদেহ। যে অনুসন্ধানে আমরা এতগুলো লোক নিযুক্ত হয়েছিলাম তার এক অধ্যায় এখানেই শেষ হয়ে গেল। এখন অনুসন্ধানের যা প্রধান কাজ তাই বাকি রইল। এখন আমাদের এই কয়েকটি বিষয় অনুসন্ধান করে দেখতে হবে। 1, ওই মৃতদেহ কার? 2, এর মাথা কে বিচূর্ণ করল? 3, কারা একে এনে রাস্তার উপর রেখে দিয়েছিল? 4, এই রাস্তা থেকে চারপায়ার সঙ্গে ওই মৃতদেহ কে স্থানান্তরিত করল? এবং 5, কেই বা এটা বহন করে ওই জঙ্গলময় বাগানের মধ্যে আনলো এবং কেই বা কবর কেটে সেটাকে পুঁতল? এই 5টি বিষয় আমাদেরকে অনুসন্ধান করতে হবে সত্যি, কিন্তু কি উপায় অবলম্বন করে আমরা ওই সকল বিষয়ের রহস্য উদ্ঘাটন করতে পারব তা বুঝতে পারলাম না। কোনো ব্যক্তি যে একে হত্যা করেছে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু একে হত্যা করবার কারণ কি? আর যদি কোনো ব্যক্তি হত্যার্থে একে হত্যা করল, তাহলে ওই মৃতদেহ চারপায়ার ওপর স্থাপিত এবং নতুন কাপড় দিয়ে আচ্ছাদিত করে হত্যা স্থান থেকে স্থানান্তরিত করবার প্রয়োজনই বা কি? কোনো অজানিত কারণে যদি মৃতদেহ স্থানান্তরিত হয়ে থাকে, তাহলে রাজবর্গের মাঝখানে ওই মৃতদেহ ওইভাবে ফেলে রেখে বাহকগণ পালিয়ে গেল কেন? কেনই বা অবশেষে পুলিশ প্রহরীর চোখে ধুলো দিয়ে পুনরায় সেটা স্থানান্তরিত করে নিবিড় জঙ্গলে পুঁতে রাখা হলো? এই মৃতদেহ কার তা যদি জানতে পারা যায়, তাহলে এই রহস্যের কিছুটা অংশ বোধহয় সহজেই উদ্ঘাটিত হতে পারে। মনে মনে এটা স্থির করে ওই মৃতদেহটি পুনরায় সেই চারপায়ার ওপর স্থাপন করলাম এবং বাগান থেকে ওটা বার করে এনে যেখানে ওটা সর্বপ্রথম দেখতে পাওয়া গিয়েছিল সেখানে উন্মুক্ত অবস্থায় রেখে দিলাম। নিকটবর্তী লোক সমবেত হয়ে ওই মৃতদেহ দেখতে লাগলো, কিন্তু ওই মৃতদেহ যে কার তা কেউ বলে উঠতে পারল না। এরকম অবস্থায় ওই মৃতদেহ ওখানে কিছুক্ষণ রেখে পুনরায় সেটা অন্য জায়গায় নিয়ে গেলাম। সেটা পুনরায় ওটা ওইভাবেই রেখে অনেককে দেখাতে লাগলাম। যখন দেখলাম ওখানেও কোনো ব্যক্তি ওটাকে চিনতে পারল না, তখন ওই মৃতদেহ পুনরায় আবার একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। এইভাবে প্রায় 2 ক্রোশের মধ্যে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মৃতদেহ স্থাপিত করে সকলকে দেখাতে দেখাতে প্রায় সমস্ত দিন কেটে গেল, কিন্তু কেউই ওই মৃতদেহ চিনে উঠতে পারল না। তখন যেখানে মৃতদেহ সর্বপ্রথম দেখতে পাওয়া গিয়েছিল নিতান্তই ভগ্ন হৃদয়ে সেখানেই যেতে লাগলাম। সেখানে যাওয়ার সময় দেখলাম রাস্তার একপাশে কতগুলো পশ্চিম দেশীয় লোক তারই পূর্ণ ভার নিয়ে বসে রয়েছে। এখানে মৃতদেহটি একবার নামালাম এবং সেই তারই বিক্রেতাগণকে বললাম, এই যে শুনছো, দেখো দেখি তোমরা এটাকে কোনো জায়গায় দেখেছ কি?
আমার কথা শুনে ওরা নিজেদের তাড়ির ভার নিজেদের কাঁধে তুলে সেই স্থান পরিত্যাগ করার পরিকল্পনা করতে লাগলো। আমি বুঝলাম তারা একটু ভীত হয়েই সেখান থেকে পালিয়ে যাওয়ার উদ্যোগ করছে। আমি তাদেরকে নিবারণ করে পুনরায় বললাম, তোমাদের কোনো ভয় নেই, এই মৃতদেহটি একবার দেখো দেখি। একে কি তোমরা আর কোনো জায়গায় দেখেছো, বা এই ব্যক্তি কি তোমাদের পরিচিত কেউ? আমার কথা শুনে তারা কি জানি ভেবে তাদের তাঁড়ির ভার সেইখানে নামালো এবং ধীরে ধীরে সেই মৃতদেহের কাছে গিয়ে সেটাকে ভালোভাবে দেখতে লাগলো। ওই মৃতদেহ অনেকক্ষণ পর্যন্ত দেখে তাদের মধ্যেও একজন ব্যক্তি বলল, আরে এই কৈলেশ্বর না? সেরকমই তো মনে হচ্ছে। না না, কৈলেশ্বর না, কিন্তু এর আকৃতি অনেকটা সেরকমই মনে হচ্ছে। আমার বেশ মনে হচ্ছে যে এ কৈলেশ্বর। কৈলেশ্বর কে? কৈলেশ্বর পাশি। সে কি করতো? পাখির ব্যবসা করত, গাছ কাটতো, তাড়ি প্রস্তুত করতো, আমাদের মতো তাড়ি নিয়ে বিক্রিও করে আসতো। আচ্ছা, থাকতো কোথায়? চৌধুরী বাগানে। গাছ কাটতো কোথায়? সেই ঘোষের বাগানে। ওই বাগানে সব তাল গাছ জমা আছে। সেই ঘোষের বাগান এখান থেকে কত দূর? অনেক দূর না, ওই 1 ক্রোশের বেশি হবে না। তোমরা ঠিক চিনতে পেরেছো তো? এটা সেই ঘোষের বাগানের সেই কৈলেশ্বর পাশেরই মৃতদেহ তো? এটাই তো আমার মনে হচ্ছে। তাড়িওয়ালাদের কাছ থেকে এই কয়েকটি কথা জানতে পেরে আমাদের একটু সাহস হলো। তখন মনে করলাম, এরা যা বলছে তা যদি সত্যি হয়, তা যদি কৈলেশ্বরেরই মৃতদেহ হয়, তাহলে এই মোকদ্দমার কিনারা হলেও হতে পারে। মনে মনে এরকম ভেবে আমরা ওই মৃতদেহ তখনই সেই ঘোষের বাগানের অভিমুখে নিয়ে যেতে লাগলাম। যে তাড়িওয়ালাগণের নিকট আমরা এই সংবাদ জানতে পেরেছিলাম, তাদেরকেও আমাদের সঙ্গে যেতে বললাম, কিন্তু তারা প্রথমে আমাদের কথায় সম্মত হলো না। বলা বাহুল্য, তাদের সেই আপত্তি কোনো রূপেই রইল না। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে আমাদের সঙ্গে যেতেই হলো। আমরা যখন সেই ঘোষের বাগানে গিয়ে উপস্থিত হলাম, তখন আর বেশি বেলা ছিল না। সেখানে উপস্থিত হয়ে দেখলাম এটা একটা পুরনো এবং বেশ বড় বাগান। বাগানে প্রচুর গাছ রয়েছে, 2টো বড় পুকুর রয়েছে, কিন্তু বাগানের অবস্থা অত্যন্ত শোচনীয়। ওই বাগানে ইষ্টক প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হলেও নানা জায়গায় সেটা পড়ে গিয়েছে। তার কোনো জায়গা বাঁশ দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে, আবার কোনো জায়গা একেবারে আবরণ শূন্য হয়ে পড়েছে। বাগানের সদর দরজা প্রায় বন্ধই থাকে, সেটা খোলবার প্রায় প্রয়োজন হয় না। নানা দিকের প্রাচীর ভেঙে যাওয়ায় সেই ভাঙা অংশ দিয়েই সেই বাগানের ভেতর প্রবেশ করা যায়। ওই বাগানের নিকটবর্তী কোনো জায়গায় 2-4 ঘর লোকের বাস আছে, তাদের বিচরণস্থলও ওই বাগান। কোনো দ্রব্যের প্রয়োজন হলে তারা বিনা বাধায় ওই বাগানের ভেতর প্রবেশ করে এবং নিজের ইচ্ছে মতো ফলমূলাদি নিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যস্থিত পুকুরের জল তারা সর্বদাই নিয়ে যায়। ওই বাগানের ভেতর প্রবেশ করবার সময় নিষেধ করবার লোক সেখানে থাকে না। ওই বাগানের মধ্যেও একটা বাড়ি আছে। ওটা দেখে অনুমান হয় ওর অবস্থা আগে অত্যন্ত ভালো ছিল, কিন্তু এখন ওর অবস্থা নিতান্ত শোচনীয় হয়ে পড়েছে। ওর কোনো জায়গায় চুন বালি খসে পড়েছে, কোনো জায়গা দিয়ে অনবরত বৃষ্টির জল বয়ে ঘরের ভেতরকার নানা জায়গা দাগি এবং ময়লা হয়ে গিয়েছে, এবং 2-1 জায়গায় একেবারে খসেও পড়েছে। যতগুলি ঘর আছে তার সমস্তগুলিরই প্রায় অব্যবহার্য হয়ে পড়েছে। কেবলমাত্র একটা ঘরের অবস্থা দেখে অনুমান করা যায় কিছুদিন আগে কেবলমাত্র এই ঘরটি একবার মেরামত হয়েছিল, এবং বোধহয় এখনও এটা মাঝে মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। এই বাগানের মধ্যেও যেমন আম, লিচু প্রভৃতির গাছ অনেক আছে, সেরকম অনেকগুলি তাল গাছও রয়েছে। ওই তাল গাছের অবস্থা দেখে ভালোভাবেই বোঝা গেল যে ওই সকল গাছ এখনো কাটা হয়ে থাকে এবং ওর রস থেকে তাড়ি প্রস্তুত করা হয়। আমরা ওই বাগানের ভেতর প্রবেশ করলে আমাদের পিছন পিছন কতগুলো বালক এবং স্ত্রীলোক তারাও ভেতরে প্রবেশ করল।
ওদের মধ্যে কেউই ওই ঘরের বাসিন্দা নয়। ওরা অনেক দূর থেকে আমাদের পিছন পিছন আসছিল। আমাদেরকে এবং সেই সকল লোককে ওই বাগানের মধ্যে প্রবেশ করতে দেখে ওই জায়গার এবং নিকটবর্তী জায়গার অনেক বালক বালিকা, স্ত্রী ও পুরুষ ক্রমে ক্রমে এসে আমাদের কাছে এসে উপস্থিত হলো। যে মৃতদেহ আমরা সঙ্গে নিয়ে সেখানে এসেছিলাম তার আচ্ছাদন বস্ত্র উন্মোচিত করে চারিপায়ার সঙ্গে ওটা সেখানে স্থাপিত করলাম। ওই মৃতদেহ দেখে অনেকেই চিনতে পারল, অনেকেই বলল তা কৈলেশ্বরেরই মৃতদেহ। আমার এখানে উপস্থিত হওয়ার বোধহয় 20 মিনিট কিংবা আধ ঘন্টা পরেই একটা স্ত্রীলোক কাঁদতে কাঁদতে এসে সেখানে উপস্থিত হলো। তার সঙ্গে আরও এক ব্যক্তি এলো। জানলাম এই স্ত্রীলোকটি কৈলেশ্বরের স্ত্রী এবং তার সঙ্গে যে ব্যক্তিটি এসেছে সে তার ছেলে। তার বয়স 20 বছরের কম হবে না। তার নাম দুবলাল। দুবলাল এবং তার মার অবস্থা দেখে প্রথমে তাদের কোনো কথা জিজ্ঞাসা করতে পারলাম না, বা জিজ্ঞাসা করেও তাদের কাছ থেকে সেই সময় কোনো রকম উত্তরও পেলাম না। তারা শোকাচ্ছন্ন হয়ে কেবল উচ্চ স্বরে কেঁদে যাচ্ছিল। এইভাবে আরও আধ ঘন্টা কেটে গেল। আধ ঘন্টা পরে দেখলাম দুবলালের কান্না একটু কমে আসলো। তখন তাকে সঙ্গে নিয়ে একটু দূরে গিয়ে এবং তাকে ভালোভাবে বুঝিয়ে বলায় সে একটু নিরস্ত হলো। তখন তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম দুবলাল? আগে হ্যাঁ, আমার নাম দুবলাল। কৈলেশ্বর তোমার কে হয়? আমার পিতা। আচ্ছা, তোমার বাবার এরকম অবস্থা কে করলো, কোনো আইডিয়া? তা তো আমি বলতে পারবো না, তবে শুনেছি তাড়ি নিয়ে এই বাগানে কি সব গোলযোগ ঘটেছিল। তাড়ি নিয়ে গোলযোগ? তোমার বাবা তাড়ি পেতেন কোথায়? এই বাগানে যতগুলো তাল গাছ আছে তা আমার পিতার জমার মধ্যে। এই সমস্ত গাছেই তাড়ি হয়ে থাকে। এই তাড়ি থেকেই আমরা জীবন ধারণ করি। আচ্ছা, এই বাগান থেকে যে সমস্ত তাড়ি উৎপন্ন হয়ে থাকে তা তোমরা কোথায় নিয়ে গিয়ে বিক্রি করতে? তোমাদের তাড়ির দোকান আছে নাকি? না মশাই, আমাদের তাড়ির কোনো দোকান নেই। এই বাগান থেকে যে তাড়ি উৎপন্ন হয় তা আমরা অন্যের তাড়িখানায় নিয়ে গিয়ে বিক্রি করে থাকি। তুমি বললে তাড়ি নিয়ে তোমার বাবার সঙ্গে কার একটা গোলযোগ হয়েছিল। কার সঙ্গে গোলযোগ হয়েছিল জানো? কার সাথে যে গোলযোগ হয়েছিল তা আমি দেখিনি। তাহলে গোলযোগ হয়েছিল এ কথা তুমি কিভাবে বললে? আমি যা শুনেছি তাই বলেছি। কি শুনেছো? এই শুনেছি যে আমার পিতার সাথে তাড়ি নিয়ে কি গোলযোগ হয় আর মারপিটও হয়। কার সঙ্গে গোলযোগ ও মারপিট হয় তা আমি জানি না, তবে শুনেছিলাম যে এই বাগানে কারা এসেছিল তাদের সাথে গোলযোগ আর মারপিট হয়েছিল। এ কথা তুমি কার কাছ থেকে শুনেছিলে? এই বাগানের কাছাকাছি যেখানে সব লোকজন বাস করে তাদের বউয়েরা বলা বলি করছিল, তাই আমি শুনেছি। আচ্ছা, তুমি যে সকল স্ত্রীলোকের কাছ থেকে কথা শুনেছ তাদের কাউকে চেনো? চিনি, কিন্তু নাম জানি না। তাদেরকে দেখিয়ে দিতে পারি। দুবলালের কাছ থেকে এ কথা শুনে সেখানে আর কাল বিলম্ব না করে তাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ সেই বাগানের নিকটবর্তী যেখানে মানুষের বসবাস আছে সেখানে প্রবেশ করলাম। দুবলাল আমাদেরকে দুটি স্ত্রীলোককে দেখিয়ে দিয়ে বলল, আমি যেসব বউদের কাছ থেকে এই কথা শুনেছিলাম তাদের মধ্যে এরা দুজনও ছিল। আমি স্ত্রীলোক দিগকে জিজ্ঞাসা করায় তারা সমস্ত কথা অস্বীকার করল। তাদেরকে অনেক করে বুঝিয়ে বলায় অবশেষে অপর দুইটি স্ত্রীলোকের নাম করে বলল, আমরা কিছুই জানি না বাবু, আমরা তো ওই দুটো মেয়ের কাছ থেকে শুনেছিলাম মাত্র। শেষোক্ত মহিলা দুটির নাম চাঁপা এবং সুখদেইয়া। একটি বঙ্গদেশিয়া এবং অপরটি পশ্চিম দেশিয়া। ওদেরকে আমি অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু প্রথমত তারা কোনো কথা স্বীকার করল না। কিন্তু তাদের ভাবগতিক দেখে আমার বেশ অনুমান হলো যে এরা এই ঘটনার অনেক কথাই জানে। যখন দেখলাম এরা কোনো কথা বলল না, তখন সুখদেয়াইকে অপর একজন কর্মচারীর হাতে প্রদান করলাম। তিনি তাকে নিয়ে দূরে চলে গেলেন এবং তার সঙ্গে
কথোপকথন শুরু করলেন। আমি চাঁপাকে নিয়ে অন্য এক জায়গায় গিয়ে একটা গাছের মূলে বসে পড়লাম এবং তাকে ভালোভাবে বোঝাতে লাগলাম। তাকে অনেক করে বলতে বলতে অবশেষে দেখলাম সে তার মনের কথা বলতে সমর্থ হলো। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এই বাগানে কি জন্য এসেছিলে? আগে জল নেবার জন্য। তোমার সঙ্গে আর কে এসেছিল? সুখদেইয়া এসেছিল। আমরা দুজনে এক জায়গায় থাকি। জল নেবার জন্য আমরা দুজন পুষ্করিণীর কাছে গিয়েছিলাম তখন। আচ্ছা, তোমরা যখন বাগানের ভেতর প্রবেশ করেছিলে সেই সময় কৈলেশ্বর কোথায় ছিল? তাকে আমরা প্রথমে দেখতে পাইনি, কিন্তু যখন তার সঙ্গে গোলযোগ আরম্ভ হলো তখন আমরা বাগানের উত্তর ধারের একটি তাল গাছের নিচে তাকে দেখতে পাই। কার সঙ্গে তার গোলযোগ হচ্ছিল? সেই বাবুটি। কোন বাবুটি? যে বাবুটি ওকে মেরেছিল। সে বাবুটি কে? তার নাম তো জানি না। তাকে আর কখনো দেখেছো? অনেকবার দেখেছি। আচ্ছা, তিনি থাকেন কোথায়? তাও আমি জানি না, কিন্তু তিনি প্রায় এই বাগানে আসেন। আমার মনে হয় এই বাগানটি তারই। তাকে দেখলে তুমি চিনতে পারবে? তার পারবো না, তাকে অনেকবার দেখেছি। আচ্ছা, বাবুটি দেখতে কেমন? দেখতে তো বেশ, খুব ফর্সা, বয়সও বেশি নয়, বোধহয় 20-22 বছরের বেশি হবে না। সেই বাবুটি কি একাই এসেছিলেন? না, তার সঙ্গে আরো কয়েকজন ছিল। সে বাঙালি নাকি অন্য জাতি? বাঙালি বলে তো মনে হয় না, সকলের মাথাতে সাদা টুপি ছিল। সে বাবুর মাথাতেও কি টুপি ছিল? হ্যাঁ, তার মাথাতেও টুপি ছিল। সেই বাবুর সঙ্গে কৈলেশ্বরের কি হয়েছিল তা তুমি যতদূর নিজের চোখে দেখেছো তা বলো দেখি। আমরা যখন জল নেওয়ার জন্য বাগানের মধ্যে যাই সেই সময় কৈলেশ্বর যে কোথায় ছিল তা আমরা দেখতে পাই না, কিন্তু সেই সময় সেই বাবুটা আর কয়েকজন লোক বাগানের মধ্যেই বেড়াচ্ছিল। তারপর কিছুক্ষণ পরেই না আমি বেচবো না এরকম একটা কথা শুনতে পেলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কারণ আমরা তখন পুষ্করিণীর মধ্যে নেমেই পড়েছিলাম আর সেখান থেকে ওপরের কিছুই দেখা যায় না। আমরা জল নিয়ে যখন উপরে উঠলাম তখন দেখলাম কৈলেশ্বরের হাতে এক ভাঁড় তাড়ি রয়েছে। ওই বাবুর সঙ্গে আরো যেসব লোক ছিল তাদের মধ্যে এক ব্যক্তি ওই তাড়ি কৈলেশ্বরের হাত থেকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কৈলেশ্বর তা কিছুতেই ছাড়ছে না। কৈলেশ্বরের এরকম ব্যবহার দেখে ও তার কথা শুনে বাবুটি খুব রেগে যায়। রেগে গিয়ে বলে, পয়সা দিয়ে যদিও তাড়ি না দেয় তাহলে ওকে মারো। আমি যেটা বলেছি না, তোমরা ভুল ভাবছো। এই কথা বলতে বলতে তিনি দ্রুত বেগে কৈলেশ্বরের দিকে ছুটে আসলেন। সেই জায়গায় একটা অস্ত্র ধার দেওয়ার কাঠ রাখা ছিল, বোধহয় কৈলেশ্বরই রেখেছিল। ওই বাবুটা সেই কাঠখানা নিজের হাতে তুলে নিয়ে কৈলেশ্বরের মাথায় সজোরে এক আঘাত করলেন। ওই আঘাতের সঙ্গে সঙ্গে কৈলেশ্বর সেইখানেই পড়ে গেল। তারপর আর তাকে নড়তে চড়তে দেখলাম না। এইসব দেখার পর আমাদের মনে বড় ভয় হলো। আমরা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে চলে গেলাম। যে সময় আমরা বাগান থেকে বেরিয়ে যাচ্ছিলাম সেই সময় বাগানের দরজার সামনে বাবুর গাড়ি ঘোড়া ছিল। বাড়ি গিয়ে এই কথা আমরা 2-1জনকে বললাম। ও কি হয়েছে দেখবার জন্য পাড়ার 7 জন স্ত্রীলোক একজোট হয়ে সেখানে গেলাম। সেই সময় সন্ধে হয়ে গিয়েছিল। বাগানে এসে বাবুদের কাউকে দেখতে পেলাম না, কৈলেশ্বরও সেখানে ছিল না। বাবুর গাড়ি ঘোড়াও সেখান থেকে চলে গিয়েছে। তখন ভাবলাম কৈলেশ্বর হয়তো তার বাড়িতে চলে গেছে, বাবুও বাগান থেকে চলে গিয়েছিল। মনে মনে এই ভেবে আমরা নিজেদের বাড়িতে চলে গেলাম। কৈলেশ্বর যে মরে গেছে, তার মৃতদেহ এখান থেকে অন্য জায়গায় সরানো হয়েছে তা কিন্তু আমরা একবারও ভাবিনি বাবু, কিন্তু এখন বুঝতে পারছি
ওই আঘাতেই কৈলেশ্বর ইহজীবন ত্যাগ করেছে। চাঁপার এই কথা শুনে ঠিক যে কি হয়েছিল তা বেশ বুঝতে পারলাম। সেই সময় যে কর্মচারীর কাছে সুখদেইয়া ছিল তিনি এসে আমাকে বললেন, বাবু, সুখদেইয়া সমস্ত কথা বলেছে। সুখদেইয়া যে কি বলেছে তাও তিনি আমাকে বললেন। দেখলাম চাঁপার কথার সঙ্গে তার সমস্ত কথা মিলে গিয়েছে। চাঁপা ও সুখদেইয়ার কাছ থেকে আমরা সেই সময় যা কিছু জানতে পারলাম তাতেই আমাদের বেশ অনুমান হলো যে এই মোকদ্দমার কিনারা হতে আর বেশি দেরি নেই। কারণ তাদের কথা এটা একরকম প্রমাণ হয়ে গিয়েছে যে ওই বাগানে যে বাবুটি এসেছিলেন তারই হাতে কৈলেশ্বরের মৃত্যু হয়েছে। তিনি ওর মাথায় যে সজোরে আঘাত করেছিলেন সেই আঘাতেই ওর মাথা বিচূর্ণ হয়ে যায় এবং সেখানেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আরও জানতে পারলাম সেই সময় তার সঙ্গে আরও কয়েকজন অনুচর এবং গাড়ি ঘোড়া, সহিস, কোচম্যান প্রভৃতি এসেছিল। আরও জানতে পারা গেছে যে ওই গোলমালের কিছুক্ষণ পরেই আর তাদেরকে দেখতে পাওয়া যায়নি। এরকম অবস্থায় সহজেই অনুমান করা যেতে পারে যে ওই মৃতদেহ তাদের দ্বারাই স্থানান্তরিত হয়েছিল। ওই সমস্ত লোকের দ্বারা এটা স্থানান্তরিত না হয়ে অপর লোকজন সংগ্রহ করে এত অল্প সময়ের মধ্যে ওই মৃতদেহ কোনো জায়গায় স্থানান্তরিত করা যেতে পারে না। এখন আমাদের প্রধান কাজ যে বাবুটির দ্বারা এই ব্যক্তি হত হয়েছে তিনি কে এবং তার সঙ্গে যারা এই বাগানে এসেছিল তারাই বা কে এবং সকলে থাকেই বা কোথায়, এটা যদি এখন জানতে পারা যায় তাহলে তাদের ধরতে পারলে এই মোকদ্দমার কিনারা হয়ে যাবে এবং প্রকৃত কথা যে কি তা অনায়াসেই জানতে পারা যাবে। মনে মনে এরকম বিবেচনা করে আমি সেই বাগান থেকে বেরিয়ে পড়লাম এবং ওর পাশে যে আর একখানা বাগান ছিল তার ভেতর প্রবেশ করলাম। যে বাগান থেকে আমরা বেরিয়েছিলাম সেই বাগানের অবস্থা যেরকম শোচনীয়, যে বাগানের মধ্যে ঢুকলাম তার অবস্থা অতটা শোচনীয় নয়। এই বাগানের মধ্যে ঢুকে দেখলাম এতে 2-3 জন উড়িয়া মালি রয়েছে। তাদেরকে ডাকলে তারা আমার সামনে আসলো। যে বাগানে গোলযোগ ঘটেছিল সেই বাগান কার তাদেরকে জিজ্ঞাসা করায় তারা কিছুই বলতে পারল না। তারা বলল, আমরা নূতন লোক, কেবল 3 মাস হইল দেশ থেকে এখানে এসেছি, সুতরাং এখানকার কাউরেও আমরা চিনি না, বা কোন বাগান কার তাও কিছু জানি না। আমাদের সর্দার মালি আজ 10 দিন হইল দেশে গিয়েছেন। সে এই বাগানে অনেক দিন ছিল, সে থাকলে সমস্তই বলতে পারত। যে সময় আমি মালিদেরকে জিজ্ঞাসা করছিলাম এবং তারা আমার কথার উত্তর দিচ্ছিল সেই সময় 2-1 জন করে ক্রমে ক্রমে 4-5 জন লোক সেখানে এসে জমা হলো। আমার ও মালির কথা শুনে তার মধ্য থেকে একজন বলল, আপনি যে বাগানের কথা জানতে চাইছে সেই বাগানে শম্ভু নামক একজন মালি অনেক দিন ছিল। এখন কিন্তু সে আর সেই বাগানে থাকে না। ওই বাগানের অপর পাশে যে একটি বাগান আছে সে এখন ওই বাগানে থাকে। তাকে জিজ্ঞাসা করলেই ওই বাগান যে কার তা সে অনায়াসেই বলে দিতে পারবে। মনে করলে আপনাদের তার বাড়িও দেখিয়ে দিতে পারবে, কারণ যে সে সময় বাগানে কাজ করত সে সময় সে অনেকবার তার মনিবের বাড়িতে গিয়েছিল। সে বিষয়ে আর কি বিন্দু মাত্র সন্দেহ নেই। এই ব্যক্তির কথা শুনে আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। যে বাগানে শম্ভুমালি থাকে সেই বাগানের উদ্দেশ্যে চললাম। সেই বাগানে গিয়ে শম্ভুর অনুসন্ধান করা মাত্রই তাকে দেখতে পেলাম। বাগানের ফটকের পিছনের দিকে একটা গুদাম ঘরে সেই সময় সে তার আহারীয় প্রস্তুত করছিল। ডাকা মাত্রই শম্ভু আমাদের সামনে এসে উপস্থিত হলো। যে কাজের জন্য আমি তার কাছে গিয়েছিলাম তা তাকে জিজ্ঞাসা করায় সে বলল, প্রায় 3 বছর হলো আমি ওই বাগান পরিত্যাগ করেছি, সুতরাং এই 3 বছরের কোনো সংবাদ আমি বলতে পারি না। 3 বছর আগে অর্থাৎ
যে সময় আমি ওই বাগানে কাজ করতাম সেই সময় ওই বাগান বড় বাজারের একজন ক্ষেত্রীর ছিল। প্রায় 4 বছর হলো তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর 1 বছর পর পর্যন্ত আমি বাগানে ছিলাম। 1 বছর পরে আমার জবাব হয়। তারপর থেকে আমি এই বাগানে কাজ করছি। যে সময় তোমার পুরনো মনিবের মৃত্যু হয় সে সময় তার আর কে ছিল? তার স্ত্রী ও 2টি পুত্র ছিল। আচ্ছা, পুত্র দুটি কত বড়? 2টি ছোট ছিল, নাবালক ছিল। সেই সময় তাদের বয়স কত ছিল বলতে পারবে? একটির বয়স বোধ হয় 10 কি 12 বছর হবে, অপরটি তার থেকে 2 কি 1 বছরের বড় হবে। তোমার জবাব হয় কেন? কর্তা মরে যাওয়ায় ওদের অবস্থা একটু হীন হয়ে পড়ে, তাই আমাদের 1 বছর রাখে আর পরিশেষে আমাদের ছাড়িয়ে দেয়। সেই সময় শুনেছিলাম তারা সুযোগ পেলে ওই বাগান বিক্রি করে ফেলবে। বিক্রি করেছিল কিনা বলতে পারো? না, তা আমি বলতে পারি না। যে সময় তুমি ওই বাগানে কাজ করতে সেই সময় তোমার মনিবের বাড়িতে তুমি যেতে কি? যাব না কেন, প্রায় প্রত্যেক দিনই যেতাম। বাগানের উৎপন্ন তরি তরকারি নিয়ে আমাকে প্রায়ই যেতে হতো। তোমার জবাব হওয়ার পর সেই বাড়িতে আর কখনো গিয়েছিলে? 1 বার কি 2 বার গেছিলাম, 2 বছরের মধ্যে আমি সেদিকে আর যাইনি। আচ্ছা, তোমার জবাব হওয়ার পর তোমার মনিবের পুত্রদিগের সঙ্গে আর তোমার দেখা হয়েছিল? ছোট বাবুর সাথে দেখাশোনা হতো না, কিন্তু বড় বাবুর সাথে প্রায়ই দেখা হয়ে থাকে। বড় বাবুর সঙ্গে তোমার কোথায় দেখা হয়ে থাকে? তিনি প্রায় বাগানে এসে থাকেন, সুতরাং মধ্যে মধ্যে কখনো কখনো আমার সাথে দেখা হয়েও যায়। তিনি কোন বাগানে এসে থাকেন? যে বাগানে তুমি এখন কাজ করছো সেই বাগানে, নাকি তার নিজের বাগানে? এ বাগানে তিনি কখনো আসেন না। মাঝে মাঝে তাকে তার বাবার বাগানে আসতে দেখেছি। আচ্ছা, তুমি তাকে শেষ কবে দেখেছো? 8 কি 10 দিন হবে। 8-10 দিন আগে যখন তুমি তাকে দেখেছিলে তখন তিনি কি একাকী এসেছিলেন? তাকে একা আসতে প্রায় দেখি না। যখন তাকে দেখি তখন তার সাথে 3-4 জন লোক থাকে। ওই সব লোক কারা? তা আমি জানি না, ওদের আমি চিনি না। ওরা যে কোথায় থাকে তাও আমি জানি না। মাঝে মাঝে ওদের সাথে 2-1টি স্ত্রী লোককেও আসতে দেখেছি। বড়বাবু এখন কত বড় হয়েছেন? এখন খুব বড় হয়েছেন, জোয়ান মধ্য হয়ে দাঁড়িয়েছেন। শম্ভুর কাছে এই সমস্ত কথা জানতে পেরে অবশেষে তাকে আমাদের সঙ্গে নিয়ে তার ভূতপূর্ব মনিবের বাড়ি আমাদের দেখিয়ে দিতে বললাম। সে প্রথমত আমাদের কথায় অসম্মত হলো, কিন্তু তাকে অনেক করে বলায় এবং অনেক রকম ভয় এবং প্রলোভন দেখাতে দেখাতে অবশেষে সে আমাদের কথায় সম্মত হলো এবং আমাদেরকে সঙ্গে করে নিয়ে সে তার ভূতপূর্ব মনিবের বাড়িতে গেল। শম্ভু মালি আমাদেরকে সঙ্গে নিয়ে বড় বাজারের ভেতর প্রবেশ করলো ও একটি বাড়ি আমাদেরকে দেখিয়ে দিয়ে বলল, আমি ইতিপূর্বে এদেরই বাগানে কাজ করতাম। শম্ভু আমাদের যে বাড়িটা দেখিয়ে দিল সেই বাড়ি আমি আগে থেকেই চিনতাম। ওটা যার বাড়ি তার সঙ্গে আমার একটু পরিচয়ও ছিল। তিনি সওদাগর অফিসে কাপড়ের দালালি করতেন এবং একজন বড় দালালের মধ্যে পরিগণিত ছিলেন। তার অফিসে অনেকগুলি ছোট ছোট দালালও ছিল। সওদাগর সাহেবদিগের মধ্যে অনেকেই তাকে একটু খাতির করতেন এবং অনেক কাজ তারা তার হাতে প্রদান করতেন, সুতরাং তিনি ভালোই উপার্জন করতেন। একসময় একজন জুয়াচোর কতকগুলি কাপড় নিয়ে তার সঙ্গে জুয়া চুরি করেছিল। সেই মোকদ্দমা অনুসন্ধান করবার সময় তার সঙ্গে আমার আলাপ এবং পরিচয় হয় এবং অবশেষে 2-1 বার আমি তার বাড়িতেও এসেছিলাম। তার মৃত্যু হওয়ার পর আমি আর তাদের বাড়িতে যাইনি, সুতরাং তার পুত্রগণের এখন কিরকম অবস্থা হয়েছে তাও আমি জানি না, কিন্তু তার যে 2টো পুত্র ছিল তা আমি জানতাম এবং তারাও আমাকে চিনত। আমি তাদের বাড়িতে গিয়ে দেখলাম ছোট পুত্রটি বাইরের ঘরে বসে আছে। আমাকে দেখে সে চিনতে পারল
এবং আমাকে বসবার জায়গা প্রদান করে দিয়ে জিজ্ঞাসা করল, হে বহুকাল পর কি মনে করে এলেন? উত্তরে আমি বললাম, বড়বাবুর কাছে একটু বিশেষ প্রয়োজন আছে, তার সঙ্গে একবার দেখা করবার জন্যই আমি এখানে এসেছি। আমার কথা শুনে সে বাড়ির ভেতর প্রবেশ করল এবং তার বড় ভাইকে ডেকে এনে আমার সামনে এসে উপস্থিত হলো। দেখলাম তিনিও আমাকে চিনতে পারলেন। তখন বড়বাবু আমাকে বললেন, আপনি আমাকে ডেকেছেন? কেন? বিশেষ প্রয়োজন আছে, তোমাকে 2-4টি কথা আমি নির্জনে জিজ্ঞাসা করতে চাই, তাই আমি তোমার কাছে এসেছি। আমার কথা শুনে তার ছোট ভাই, যে সেই সময় সেখানে উপস্থিত ছিল, সে সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেল। সেই সময় সেই ঘরের মধ্যে বড়বাবু এবং আমি ছাড়া আর কেউই থাকলো না। আমি তখন বড়বাবুকে সম্বোধন করে বললাম, দেখো বড়বাবু, তুমি গতকাল তোমার বাগানে গিয়ে যে কাজ করেছো তার পরিণাম যে কি হবে তা আমি বুঝতে পারছি না। কারণ তোমার ওপর যেরকম প্রমাণ পাওয়া গিয়েছে তা যদি ঠিক হয় ও আদালতে তারা যদি সেরকম বলে, তাহলে চরম দণ্ড হওয়া থেকে তোমাকে আর কেউই বাঁচাতে পারবে না। রাগের বশীভূত হয়ে তুমি কেন এরকম কাজ করলে এবং যা হয়ে গিয়েছে তার জন্য তুমি এখন কি বন্দোবস্ত করছো? আমি কিছুই বুঝি না। বন্দোবস্ত আর কি করব? রাগের বশীভূত হয়ে কাজ হয়ে গেছে। আপনি আমার পিতার বন্ধু, আপনাকে যেরূপ মান্য করতেন তা আমি জানি, ও আপনিও তার সাথে সহোদরের ন্যায় ব্যবহার করতেন। তিনি এখন নেই, এখন আপনি আমাদের পিতৃস্থানীয়, যা ভালো বিবেচনা হয় তাই করুন। বুঝতে না পেরেই কাজ করে ফেলেছি, এখন যাতে সেই বিপদ থেকে উদ্ধার হতে পারি তা আপনাকেই করতে হবে। কারণ আমার পক্ষ হয়ে 2 কথা বলতে পারে বা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে এরূপ কেউই আমার নেই। বাঁচবার কি উপায় আছে তা পরে বিবেচনা করা যাবে। সত্যি সত্যি কি ঘটনা ঘটেছিল তা তুমি আমাকে বলো দেখি, তাহলে আমি বুঝতে পারবো তোমার বিপক্ষে যারা সাক্ষ্য প্রদান করেছে তারা সত্যি বলছে নাকি মিথ্যে। আমি আপনার কাছে কোনো কথা গোপন করব না। যা প্রকৃত ঘটেছে তার সমস্তই আপনার কাছে প্রকাশ করছি। পিতার মৃত্যু হওয়ার পর আমি প্রচুর অর্থের অধিকারী হয়েছি ভেবে অনেকেই আমার সাথে মিলিত হয়। তাদের পরামর্শে আমার চরিত্র ক্রমে কলুষিত হয়ে পড়ায় আমি আমার জাতীয় ধর্মে জলাঞ্জলি প্রদান করে তাদের পরামর্শগত নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে আরম্ভ করি। এরূপ আজ কয়েক বছর চলে যাচ্ছে। আমাদের যে বাগান আছে সেখানে সময় সময় আমি সেই সকল বন্ধু নামধারা ব্যক্তিগণের সাথে যেতাম। সেই স্থানে কিছুক্ষণ থেকে আমোদাহ্লাদ ও পান করে পরিশেষে আপন স্থানে চলে আসতাম। যেদিনের কথা বলছেন সেই দিনও ঠিক তাই ঘটেছিল। সেই দিন দুপুরে আমরা সেই বাগানে যাই। অনেকক্ষণ সেই স্থানে আমোদ আহ্লাদ করবার পর দেখতে পাই ওই বাগানের মধ্যে একজন পাশি তাল গাছ থেকে তাড়ির ভাঁড় সব নামিয়ে আনছে। ওই পাশিকে আমি আগে থেকে চিনতাম। আমাদের বাগানে যতগুলি তাল গাছ আছে সেগুলি সে জমা রাখত। তাল গাছ থেকে তাড়ি নামানোর জন্য তাকে তাল গাছে উঠতে দেখে আমাদের মধ্যে একজন বলল, টাটকা তাড়ি পান করতে যেমন সুমধুর তেমন আর কিছুই নেই, অথচ এতে বেশ নেশা হয়। এই কথা শুনে আমাদের মধ্যে কেমন ইচ্ছে হলো যে ওই পাশি যে তাড়ি গাছ থেকে নামাচ্ছে তা পান করতে হবে। এই ভেবে আমরা সকলে মিলিত হয়ে সেই তাল গাছের কাছে গেলাম। সেই সময় ওই ব্যক্তি তাড়ির ভাঁড় নিয়ে তাল গাছ থেকে নামছিল। আমাদের সেই তাল গাছের কাছে আসতে দেখে সে কি ভাবলো, তাড়ির যে ভাঁড় নিয়ে সে নামছিল সেই ভাঁড় সহ সে নিচে না নেমে পুনরায় উঠতে উঠল। ও যে স্থানে তাড়ির ভাঁড় বাঁধা হয় সেই স্থানে পুনরায় ভাঁড় বেঁধে রেখে গাছ থেকে নিচে নামতে থাকে। ওই তাড়ি গাছ থেকে নিচে আনবার জন্য তাকে বারবার বললাম, কিন্তু সে কিছুতেই আমাদের কথায় রাজি হলো না। তাকে তার যথাযথ মূল্য দিতে চাইলাম, কিন্তু তাতেও সে আমাদের প্রস্তাবে সম্মত হলো না। ওর অবস্থা দেখে আমার
অতি ক্রোধ হলো। আমি তাকে গালি দিলাম, সেও আমাকে অকথ্য ভাষায় প্রতি উত্তর দিতে লাগলো। সেই নিজ পাশির মুখ থেকে অকথ্য ভাষায় গালি শুনে হঠাৎ আমার মনে ভয়ানক ক্রোধের জন্ম হলো। আমি কোনোভাবেই সেই ক্রোধ সম্বরণ করতে পারলাম না। সেই গাছের কাছে ওদের অস্ত্র ধার দেওয়া একখানা কাঠ পড়েছিল। ওই কাঠ খণ্ড উঠিয়ে নিয়ে আমি তার মাথায় সজোরে এক আঘাত করলাম। আঘাত সহ্য করতে না পেরে সে সেই স্থানেই পড়ে গেল। তখন দেখলাম তার মাথা একেবারে চূর্ণ হয়ে গিয়েছে, সেও মৃত্যুশয্যায় শয়ন করেছে। এই অবস্থা দেখে আমি হিতাহিত জ্ঞান হারালাম। সেই সময় আমার কি করা কর্তব্য তার কিছুই স্থির করে উঠতে না পারায় আমি একটু দূরে গিয়ে বসলাম। আমার যে সকল বন্ধু বান্ধব ছিল তারা এই অবস্থা দেখে আমাকে সেই স্থানে একা রেখে একে একে সকলেই প্রস্থান করলো। তারা যে কোথায় তা আমি জানি না। এ পর্যন্ত তাদের কারোর সাথে আমার সাক্ষাৎ হয়নি। এই বিপদের সময় আমার বন্ধু নামধারী সকলেই আমাকে সেই স্থানে একা রেখে প্রস্থান করলো। কেবল একজন আমাকে ছেড়ে গেল না। সে আমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ নয়, আমার বাবার পরিচারক। বাবার মৃত্যুর পর থেকে সে সর্বদা আমার কাছেই থাকতো। আমাদের সমস্ত পরিচারকই একে একে আমাদের ছেড়ে গিয়েছিল, কিন্তু এই ব্যক্তি আমাদের ছেড়ে যায়নি। আমার বন্ধু বান্ধব আমাকে একা রেখে চলে যাওয়ার পর ওই পরিচারক কাউকে কিচ্ছু না বলে তার নিজের চাদর দিয়ে ওর মাথা ভালোভাবে বেঁধে দিল। আমার গাড়ি বাগানের বাইরে ছিল। সেই গাড়ি সেই স্থানে এনে ওই মৃতদেহ গাড়ির ভেতরে ওঠালো, নিজে ভেতরে উঠলো, আমাকেও ওঠালো। গাড়ির দরজা বন্ধ করে ওই স্থান থেকে প্রস্থান করলাম। যাওয়ার সময় সে কোচম্যানকে কি বলল তা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। গাড়ি চলতে লাগলো। পরিশেষে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই মৃতদেহ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? উত্তরে সে বলল, এই মৃতদেহ যদি বাগানের মধ্যে পড়ে থাকে তাহলে এই কথা এখনই প্রকাশ হয়ে পড়বে। তাহলে আপনার জীবন রক্ষা করার কোনো উপায় থাকবে না। যদি কোনোভাবে এই মৃতদেহ লুকাতে পারি, অর্থাৎ পুলিশ যদি কোনোভাবে সন্ধান না পায়, তাহলে আমাদের বিপদের কোনো সম্ভাবনা নেই। নতুবা আমাদের সকলের অদৃষ্টে যে কি ঘটবে তা এখন অনুমান করাও সহজ নয়। এই সম্বন্ধে আপনার কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি যা ভালো বিবেচনা করি তাই করব। ওর কথায় আমি আর কোনো উত্তর দিলাম না। চুপ করে সেই গাড়ির মধ্যে বসে থাকলাম। সন্ধ্যার পর ওই গাড়ি এসে এক জায়গায় থামলো। সেই স্থানে পরিচারক গাড়ি থেকে নামলো ও অন্য একটি লোককে ডেকে আনলো। সে যে কে তা আমি জানি না। ওরা দুজনে ওই মৃতদেহ গাড়ি থেকে বের করে একটা গাছের অন্তরালে রেখে দিল। ও আমাকে বলল, আপনি এখন বাড়ি যান। আমি কোনো কথা না বলে সেই গাড়ির মধ্যে স্থির হয়ে বসে রইলাম। ক্রমে গাড়ি এসে আমার বাড়িতে উপস্থিত হলো। এরপর যে কি হয়েছিল তার আমি বলতে পারবো না। সেই রাত্রে আমার সেই পরিচারককে আর দেখতে পেলাম না। পরদিন ভোরে তাকে দেখতে পেয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করায় সে বলল, এখন কোনো কথা জানার আপনার প্রয়োজন নেই। যা হয়েছে তা আমি আপনাকে পরে বলবো। আমি জানি তার সমস্ত কথা আপনাকে বললাম। এখন আপনার যা কর্তব্য তা আপনি করতে পারেন। বড়বাবুর কথা শুনে আমি বুঝলাম তিনি একটি কথাও মিথ্যে বলেননি। যেটা সত্যি তাই বলেছেন। যে পরিচারক সেই মৃতদেহ নিয়ে গিয়েছিল সে সেই সময় বাড়িতেই ছিল। সে কিভাবে এই মৃতদেহ পুঁতেছিল তা জানবার জন্য তখন কৌতূহল হলো। বড়বাবুকে বললাম, আপনার সেই পরিচারককে একবার ডাকুন। সে ওই মৃতদেহ কিভাবে পুঁতল তাও একবার জেনে নেওয়া প্রয়োজন। আমার কথা শুনে তিনি তার পরিচারককে ডাকলেন। দেখলাম সেও আমার পরিচিত। বড়বাবুর পিতার সঙ্গে তাকে অনেকবার আমি দেখেছি। সেও আমাকে দেখা মাত্রই চিনতে পারল এবং প্রমাণপূর্বক আমার সামনে দাঁড়িয়ে রইল।
কি উপায়ে সে ওই মৃতদেহ স্থানান্তরিত করতে সমর্থ হয়েছিল তা তাকে জিজ্ঞাসা করায় প্রথমত সে কোনো কথা বলতে সম্মত হলো না, কিন্তু অবশেষে তাকে অনেক বুঝিয়ে বলায় সে আমার প্রস্তাবে সম্মত হলো এবং বলল, যে স্থানে আমি মৃতদেহটি গাড়ি থেকে নামাই সেটা শহরতলির অন্তর্গত জঙ্গলময় একটি স্থান। ওই স্থানে আমার জনৈক বন্ধু বাস করত। এই কাজ সম্পন্ন করতে আমার সেই বন্ধুই আমাকে বিশেষভাবে সাহায্য করেছিল। তাকেও আমি প্রথমে আসল কথা বলিনি, মিথ্যে কথা বলে আমি তাকে একরূপ বুঝিয়ে দিয়েছিলাম। তারই সাহায্যে আমি ওই মৃতদেহ স্থানান্তরিত করি আর লুকাতে সক্ষম হই। তোমার বন্ধুকে তুমি কি বলেছিলে এবং তার সাহায্যে কিভাবে তুমি এই মৃতদেহ স্থানান্তরিত এবং লুকাতে সমর্থ হয়েছিলে? ওই মৃতদেহ গাড়ি থেকে নামিয়ে আমি আমার মনিবকে সেই গাড়িতেই বাড়ি যেতে বলি। সেই স্থান থেকে প্রস্থান করার পর আমি আমার সেই বন্ধুকে সেই স্থানে ডেকে আনি। তাকে বলি এই ব্যক্তির সহিত আমার বিশেষ বন্ধুত্ব ছিল। এই আমার মনিবের বাড়িতে আমার সাথে চাকরি করত। হঠাৎ আমার মনিবের বাড়ির ছাদ থেকে পড়ে তার মস্তক চূর্ণ হয়ে গিয়েছে আর তাতেই ইহজীবন পরিত্যাগ করেছে। আমার মনিবের বাড়িতে এই ঘটনা ঘটেছে এই কথা যদি পুলিশ জানতে পারে তাহলে তার বিশেষ রূপ বিপদ ঘটবার সম্ভাবনা আছে। এই জন্যই এই মৃতদেহ আমি এখানে এনেছি আর ইচ্ছা করেছি কোনো একটি বাগানে এটাকে পুঁতে রেখে দেব, কারণ তাহলে পুলিশের কিছুই জানতে পারবে না আর আমার মনিবেরও কোনোরূপ বিপদ ঘটবার সম্ভাবনা থাকবে না। কিন্তু ভাই, তুমি এই বিষয়ে আমাকে সাহায্য না করলে আমি একাকী কোনো রূপেই এই কাজ সম্পন্ন করতে সমর্থ হব না, কারণ মৃতদেহ একাকী কিভাবে এই স্থান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারি আমি? আর তার উপর আমাকে সাহায্য করলে তোমার যে কেবলমাত্র বন্ধুর কাজ সম্পন্ন হবে তা নয়, তোমার পরিশ্রমের জন্য বিশেষ কিছু পারিতোষিক তুমি পাবে। আমার কথা শুনে আমার বন্ধু প্রথমত আমার প্রস্তাবে সম্মত হয়নি, কিন্তু পরিশেষে সে কিছুতেই আমার অনুরোধ রক্ষা না করে থাকতে পারল না। ইচ্ছা সত্ত্বেও পরিশেষে সে আমার প্রস্তাবে সম্মত হলো। তারই সাহায্যে আমি একখানা চারিপায়ার একটা নতুন বস্ত্র সংগ্রহ করে ওই মৃতদেহকে চার পায়ার ওপর রেখে তাকে নতুন বস্ত্র পরিয়ে দিই। আমরা উভয়ে ওই চার পায়া সমেত সেই মৃতদেহ বহন করে চলতে থাকি। কিন্তু কিছু দূর গমন করার পর আমার মনে হলো আমরা মৃতদেহ নিয়ে যাচ্ছি সত্যি, কিন্তু মাটি খনন করার উপযোগী কোনো অস্ত্র আমরা সাথে নিয়ে আসিনি। এই ভেবে রাস্তার এক পাশে চারপায়া সমেত মৃতদেহটিকে রাখলাম। আমার বন্ধুকে একখানি কোদাল আনার জন্য পাঠালাম। আমি ওই মৃতদেহর একটু দূরে বসে আমার বন্ধুর জন্য অপেক্ষা করতে লাগলাম। সেই সময় রাত্রি হয়ে গিয়েছে। আমার বন্ধু কোদাল নিয়ে আসার আগেই কি জানি কিভাবে সংবাদ পেয়ে পুলিশ এসে সেই স্থানে উপস্থিত হলো। অনুমানে বোধ হলো যে সকল পুলিশ সেই সময় সেই স্থানে আগমন করেছে তাদের মধ্যে একজন প্রধান কর্মচারী ছিলেন। তিনি সেই স্থানে আসার পরই ওই মৃতদেহটি উত্তম রূপে দেখলেন। কি জানি কি ভেবে যেভাবে ওটা ওই স্থানে ছিল সেইভাবেই সেই স্থানে রেখে তিনি অপর কয়েকজন প্রহরীর সাথে এই স্থান থেকে কোথায় যেন চলে গেলেন। কেবল একজন প্রহরীকে সেই লাশের ওপর পাহারায় রেখে গেলেন।
এর কিছুক্ষণ পরেই আমার বন্ধু একখানি কোদাল ও একখানি শাবল নিয়ে সেই স্থানে এসে উপস্থিত হলো। যে সময় আমার বন্ধু সেই স্থানে উপস্থিত হলো, সেই সময় ওই রাস্তা একেবারে জনশূন্য হয়ে পড়েছিল। রাত্রির সঙ্গে সঙ্গে ওই বড় রাস্তার নিকটবর্তী গাছ সকলের শব্দ ছাড়া আর বিশেষ কিছু কর্ণগোচর হচ্ছিল না। কেবলমাত্র শিবা সকলের অশিব রব মধ্যে মধ্যে সেই বৃক্ষাবলীর শব্দ ভেদ করছিল। আমরা যে স্থানে বসেছিলাম তা ওই স্থান থেকে একটু দূরে ও একটি বৃক্ষের অন্তরালে, সুতরাং আমাদের সহজে দেখতে পাওয়ার বিশেষ সম্ভাবনা ছিল না। কিন্তু আমরা সেই স্থান থেকে উঠে প্রহরী যে কি করছিল তা মাঝে মাঝে দেখছিলাম। সেই সময় প্রহরীর অবস্থা দেখে আমাদের বেশ অনুমান হলো যে সে অতিশয় ভীত হয়েছে। প্রহরীর এই অবস্থা দেখে আমাদের কাজ সহজে কিভাবে উদ্ধার করতে পারি তার চেষ্টা করতে লাগলাম। প্রহরী আরো ভীত হয় কিনা তা দেখার জন্য আমরা উভয় মিলে একবার বিকট স্বরে চিৎকার করে উঠলাম। দেখলাম আমাদের চিৎকারের শব্দে সেই প্রহরী এমন ভীত হয়ে পড়েছে যে তার সংজ্ঞা আছে বলে অনুমান হচ্ছে না। একেবারে অচৈতন্য অবস্থায় সে সেই স্থানে পড়ে গিয়েছে। প্রহরীর এই অবস্থা দেখে আমরা আর কাল বিলম্ব করলাম না। দুজনে চারিপাশ সমেত ওই মৃতদেহ উঠিয়ে নিয়ে সেই স্থান থেকে দ্রুত পদে গমন করলাম। কিছু দূর যাওয়ার পর আমরা একটি নিত্যন্ত পুরনো বাগানের মধ্যে উপস্থিত হলাম। ওই বাগানের অবস্থা সম্বন্ধে আমি আগে থেকেই অবগত ছিলাম। সেই স্থানে ওই মৃতদেহ রেখে আমরা উভয়ে একটি কবর প্রস্তুত করে তার মধ্যে ওই মৃতদেহ পুঁতে সেই স্থান থেকে প্রস্থান করলাম। এই কাজ সম্পন্ন করে আমরা যে সময় নিজেদের স্থানে ফিরে এলাম সেই সময় রাত্রি আর অধিক ছিল না। এরপর যে আর কি হয়েছে তা সম্বন্ধে আমি অবগত নই। বড়বাবু এবং তার পরিচারকের কথা শুনে আমাদের আর কোনো কথা জানতে বাকি রইল না। বড়বাবুর সঙ্গে যে সকল লোক বাগানে গিয়েছিল এবং সেই পরিচারকের যে বন্ধুর সাহায্যে ওই মৃতদেহ পোঁতা হয়েছিল তাদের অনুসন্ধান করবার জন্য আমার সঙ্গে অপর যে সকল কর্মচারী এসেছিলেন এবং যারা সেই বাড়ির বাইরে আমার জন্য অপেক্ষায় বসেছিলেন তাদেরকে পাঠালাম। তারা সকলেই সেখান থেকে প্রস্থান করলেন। থাকবার মধ্যে কেবল আমি সেখানেই অপেক্ষা করতে লাগলাম। বড়বাবুর ছোট ভাই, যার সঙ্গে আমার সর্বপ্রথমেই সাক্ষাৎ হয়েছিল, তিনি আমাদের সেখানে রেখে চলে গেলেন এবং কিছুক্ষণ পরেই ফৌজদারি মোকদ্দমায় বেশ পারদর্শী একজন বিচক্ষণ উকিলকে সঙ্গে নিয়ে সেখানেই ফিরলেন। যে পর্যন্ত তার ছোট ভাই বা উকিল প্রত্যাগমন করলেন না সেই পর্যন্ত আমিও সেখান থেকে নড়লাম না। উকিলবাবু এলে তার সঙ্গে দু চারটি কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বলা বাহুল্য, আমি বড়বাবুকে এবং তার পরিচারককে আমার সঙ্গে নিয়ে যেতে ভুললাম না। সেই উকিলও অপর আরেকখানি গাড়িতে আমাদের সঙ্গেই চলল। ও যে পর্যন্ত এই মোকদ্দমার অনুসন্ধান হতে লাগলো সেই পর্যন্ত পুলিশের সঙ্গ পরিত্যাগ করলেন না। বড়বাবু এবং তার পরিচারক আমার কাছে যে সকল কথা বলেছিলেন তা অপর কারোর কাছে স্বীকার করলেন না। তার সঙ্গে যে সকল ব্যক্তি বাগানে এসেছিলেন ও যে ব্যক্তির সাহায্যে ওই মৃতদেহ পোঁতা হয়েছিল তারা পুলিশের কাছে প্রথম অবস্থায় দু এক কথা স্বীকার করলেও পরিশেষে কিন্তু সমস্ত কথা অস্বীকার করল। মোকদ্দমার পরিণাম যাই হোক, পুলিশের কার্য শেষ হয়ে গেল। এই মোকদ্দমার প্রকৃত কথা যে আমরা জানতে পারবো সে ভরসা আমাদের ছিল না, কিন্তু ঘটনাচক্রে পড়ে প্রকৃত কথা সমস্তই বেরিয়ে পড়ল। মোকদ্দমারও কিনারা হয়ে গেল। এই মোকদ্দমায় বড়বাবু এবং তার পরিচারককে আসামি না করে
আর আমরা থাকতে পারলাম না। তারা আসামি শ্রেণীভুক্ত হয়ে বিচারার্থ ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরিত হল। ম্যাজিস্ট্রেট কোর্টে সাক্ষীগণের জবাববন্দি দস্তুর মতো হতে লাগলো। আসামি পক্ষে একজন ব্যারিস্টার নিযুক্ত হয়ে তা মনোযোগপূর্বক শুনতে লাগলেন। স্থানীয় পুলিশ কর্মচারী প্রথমে কিভাবে লাশের সংবাদ পেয়েছিল তা বর্ণনা করলেন। যে কনস্টেবলের পাহারা থেকে মৃতদেহ অন্তর্হিত হয় সে পূর্বে যেরকম বলেছিল তার অধিকাংশ এখন গোপন করল। আমি যেরকম মৃতদেহ সন্ধান করে কবর থেকে তা উঠিয়ে এনেছিলাম এবং যেভাবে ওই মৃতদেহ শনাক্ত এবং যেভাবে আসামিগণের অনুসন্ধান এবং তাদেরকে ধরা হয়েছিল তার সমস্তই বর্ণনা করলাম। ডাক্তারের পরীক্ষায় সাব্যস্ত হলো যে কিরকম আঘাতে এই হত্যা হয়েছে। আসামির বন্ধুবান্ধবগণ এবং যার সাহায্যে এই মৃতদেহ স্থানান্তরিত এবং পোঁতা হয়েছিল তারা সমস্ত কথা অস্বীকার করল এবং বলল তারা কিছুই জানে না এবং তারা পুলিশকেও নাকি কোনো কথাই বলেনি। উপরোক্ত সাক্ষীগণের জবাববন্দি গ্রহণ করবার আগে যে দুটি স্ত্রীলোকের সামনে এই হত্যাকাণ্ড হয়েছিল তাদের অনুসন্ধান হতে লাগলো, কিন্তু তাদেরকে আর কেউই দেখতে পেল না। এই মোকদ্দমার প্রধান সাক্ষী ওই দুইটি স্ত্রীলোক। ওদের সাক্ষী ছাড়া এই মোকদ্দমার কিছুই হতে পারে না। সুতরাং তাদেরকে অনুসন্ধান করে বার করার জন্যই পুলিশ বিধিমতে চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কৃতকার্য হতে পারল না। তারা হঠাৎ যে কোথায় গেল তার কোনো সন্ধানই কেউ পেল না। মোকদ্দমা ক্রমেই মুলতুবি হতে লাগলো। আসামিগণ প্রথম কিছুদিন হাজতে থেকে অবশেষে জামিন পেলেন। এদিকে পুলিশ ওই স্ত্রীলোকদ্বয়ের অনুসন্ধান করে বেড়াতে লাগলেন। এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। যখন কোনোভাবেই সাক্ষীগণকে পাওয়া গেল না তখন ম্যাজিস্ট্রেট সাহেব আসামিগণকে অব্যাহতি প্রদান করলেন। এই মোকদ্দমায় সকলেই আমার ওপর দোষারোপ করে বললেন যে আসামির পিতার সঙ্গে আমার বন্ধুত্ব থাকায় এবং আসামি আমাকে সমস্ত কথা বলে অনুগ্রহ প্রার্থনা করায় আমারই পরামর্শ মতো ওই স্ত্রীলোকগণকে কিছু অর্থ দিয়ে তাদেরকে স্থানান্তরিত করা হয় এবং আমার ওপর তাদের অনুসন্ধানের ভার ন্যস্ত হলেও আমি বিশেষ যত্ন করে তাদেরকে সন্ধান করে বার করিনি বলেই আসামিগণ এই মোকদ্দমা থেকে অব্যাহতি পায়। কিন্তু এই দোষে আমি যে কতদূর দোষী ছিলাম তা বলতে পারি না। শেষ হলো আমাদের আজকের গল্প, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে নেওয়া লাশের অন্তর্ধান। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।